প্রকৃত অর্থেই দূরাত্মা বলতে যা বোঝায়, এই রাজ্যের মানুষ সৌভাগ্য করে সেরকম দূরাত্মাকেই পেয়েছে। মিথ্যা ন্যারেটিভকে বুঝিয়ে শুনিয়ে সাময়িকভাবে সত্য হিসেবে গেলানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে কারুর আছে কিনা আমি জানি না, কিন্তু এদের যেটা আছে সেটা অপরিসীম ক্ষমতা। যার বকেয়া ছিল ৩ লাখ টাকা, তাকে ৩০,০০০ টাকা দিয়ে বলা হয়েছে 100% মিটিয়ে দিলাম। যে টাকাটা দিয়েছে সেই টাকাটাও কিন্তু কোনো হিসেবের মধ্যে মিলছে না। ইন্টারিম রিলিফ দিয়েছে, সেই ইন্টারিম রিলিফটাকে তারা ডিএ হিসেবে দেখিয়ে কনভার্ট করেছে, ডিএটা দিয়ে পরে হিসেবে গোলমাল করা হয়েছে। কোনো হিসেব দিয়েই আপনি এটাকে মেলাতে পারবেন না। ওনাদের যে মানবিকতা, সেই মানবিকতা হচ্ছে যারা অসৎ উপায়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের জন্য। যে আমরা মানবিক, এই রাজ্যের কাটমানিখোর, এই রাজ্যের দায়িত্ব নিয়ে সিন্ডিকেট চালানো, এই রাজ্যের যেসব ক্যান্ডিডেটরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের প্রতি তাদের মানবিকতা, এই রাজ্যের যোগ্য মেধার প্রতি তাদের কোনো মানবিকতার প্রদর্শন অন্তত বিগত 15 বছর ধরে আমি অন্তত দেখিনি। আমার নিজের যে বিদ্যালয় প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গাতে তদবির করে 14.5 লাখ টাকা স্যাংশন করানো হলো। বিশ্বাস করুন, জাস্ট 2 লাখ টাকার মতো কাজ করে বাকি টাকাটাকে মেনে নিয়ে চলে গেল। ভাস্কর দা, কথায় আছে দূরাত্মার ছলের অভাব হয় না। এই সরকার কি বারবার সেই একই কথা মনে করিয়ে দিচ্ছে? প্রথমেই তো বলে দিলেন ইন্ট্রোডাকশনে, প্রকৃত অর্থেই দূরাত্মা বলতে যা বোঝায়, এই রাজ্যের মানুষ সৌভাগ্য করে সেরকম দূরাত্মাকেই পেয়েছে। সুতরাং হ্যাঁ, অবশ্যই সৌভাগ্য করে, কারণ মানুষই তো ভোট দিয়ে নিয়ে এসছে। এদের বিরুদ্ধে যে সংগঠিত প্রতিবাদ হওয়া প্রয়োজন সেটা তো তারা করতে পারেননি। সুতরাং এটা তো তাদের যেচে নিয়ে আসা, অপ আত্মাকে তারা যেচে ঘরে ঢুকিয়েছেন, তার উৎপাত তো ভোগ করতেই হবে। তার উৎপাত থেকে বাদ কর্মচারী বা কীভাবে যাবেন? মানুষকে বোঝানোর চেষ্টা করছেন এবং এদের মতো করে মিথ্যা ন্যারেটিভকে বুঝিয়ে শুনিয়ে সাময়িকভাবে সত্য হিসেবে গেলানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে কারুর আছে কিনা আমি জানি না, কিন্তু এদের যেটা আছে সেটা অপরিসীম ক্ষমতা। 40% টাকা দিয়ে বা তার থেকেও কম কিছু কিছু ক্ষেত্রে ভাবতে পারবেন না যে যার বকেয়া ছিল 3 লাখ টাকা, তাকে 30,000 টাকা দিয়ে বলা হয়েছে 100% মিটিয়ে দিলাম। এই যে মুনশিয়ানা মিথ্যাচারের, সেটা অকল্পনীয়। রাজ্যের মানুষ জেনেও গেল যে কর্মচারীদের সব বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। তারা পর্দার পিছনে যে সত্যটা সেটা কিন্তু জানতে পারলেন না। এই জায়গাটাতেই এদের মুনশিয়ানা, সেটাকে জানানোরই আমরা চেষ্টা করছি। শুধু এটা নয়, রাজ্যের মানুষের কাছে যে বঞ্চনাগুলোর কথা আমরা প্রতি মুহূর্তে বলি ভোটের মুখে, সেইগুলোকে আবার নতুন করে বলা প্রয়োজন। এবং এটাও পরিষ্কার করে বলছি যে এই যে আদায়টা হয়েছে, এই যে দিয়েছেন, এটার জন্য কিন্তু ওনার বিন্দুমাত্র কোনো সদিচ্ছা নেই। এটাকে আমরা আদায় করে নিতে পেরেছি, আমরা আদায় করেছি আমাদের লাগাতার আন্দোলন, আমাদের আপোষহীনতা, এইটা দিয়ে পরে আমরা আদায় করতে পেরেছি। আদালতের লড়াইয়ে পর্যুদস্ত করা, এই সমস্ত কিছু দিয়ে উনি মাথা নত করেছেন। এছাড়া কিন্তু সদিচ্ছাতে কিচ্ছু করেননি। গর্বটা বলতে অনেক কিছুই আছে। যেমন ধরুন 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত এই সময়কালের মধ্যে যে বকেয়া ছিল, সেই বকেয়ার পার্সেন্টেজের হিসেবটাকে গোলমাল করেছে তারা। প্রথমে ধরুন 1/1/2016 ক্ষেত্রেই বকেয়া ছিল 50% ডিএর। কেন্দ্রীয় এআইসিপিআই অনুযায়ী ছিল 125%, আমাদের ছিল 75%। সেইটাকে তারা বিভিন্ন রকমের হিসেবের জাগলারি করে সেটাকে 25% দেখিয়েছেন। বোঝা গেছে? 50%টাকে অর্ধেক করে দেওয়া হয়েছে। যে টাকাটা দিয়েছে সেই টাকাটাও কিন্তু কোনো হিসেবের মধ্যে মিলছে না। ইন্টারিম রিলিফ দিয়েছে, সেই ইন্টারিম রিলিফটাকে তারা ডিএ হিসেবে দেখিয়ে কনভার্ট করেছে, ডিএটা দিয়ে পরে হিসেবে গোলমাল করা হয়েছে। কোনো হিসেব দিয়েই আপনি এটাকে মেলাতে পারবেন না। বিশেষ করে পেনশনারদের ক্ষেত্রে এই ক্ষতিটা সব থেকে বেশি করেছে। আমাদের যে লড়াইটা ছিল সেটা সেই বয়স্ক মানুষগুলোর জন্যই ছিল। আমরা যদি সন্তান সন্ততি হয়ে থাকি, তাদের যদি যোগ্য অনুজ হয়ে থাকি, তাহলে তাদের স্বার্থ রক্ষা করাটা আমাদের প্রথম কাজ। সেই দায়িত্বটাই আমরা এখন তুলে নিচ্ছি। এই যে নতুন বঞ্চনার সৃষ্টি হলে, যে নতুন করে প্রবঞ্চনা, সেই প্রবঞ্চনাটা তো মানছি না, এবং সেটাকে আমরা না মানার যে বার্তাটা, সেই বার্তাটা আমরা ওই হরিশ মুখার্জি দিয়ে মিছিল করেই দিতে চাই।
মুখ্যমন্ত্রী আজ তিনি সভা করেছেন বিষ্ণুপুরে সভা থেকে তিনি বলছেন যে বিরোধী দলরা যে শিক্ষকদের যে কষ্ট সেই কষ্ট বোঝে না, বারবার কোর্টে গিয়ে কেস করে। আমাদের সরকার মানবিক, কিছু বলবেন বাবা? সেটা তো বটেই। মানবিকটা কাদের জন্য সেটা কিন্তু বলেননি। ওনাদের যে মানবিকতা, সেই মানবিকতা হচ্ছে মানে যারা অসৎ উপায়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের জন্য। তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করেছেন। কিন্তু খুব আরও সহজ কাজ ছিল যে 2026-এর মানে 2016-এর এসএসসি কথা বলছি, খুব সহজ কাজ ছিল যে সমস্ত ওএমআরগুলোকে পাবলিশ করে দেওয়া, সেগুলোকে দিয়ে পরে একদম যোগ্যদের মানে তালিকা বের করে দেবে এবং সুপ্রিম কোর্টের কাছে বলা যে দেখুন এই হচ্ছে যোগ্য প্রার্থীদের লিস্ট, আপনারা এদেরকে রাখুন, বাকি যাদের আমাদের ভুলের জন্য যাদেরকে অন্যায়ভাবে চাকরি দেওয়া হয়েছে তাদেরকে আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিচ্ছি। তারা সেটাকে না করে মেধাকে গলা টিপে হত্যা করার জন্য চোর ডাকাতদের পক্ষ নিয়েছেন। সুতরাং তারা তো মানবিক হবেন। উনি যেটা বলেননি, যেটা উজ্জ্ব রেখেছেন যে আমরা মানবিক, এই রাজ্যের কাটমানিখোর, এই রাজ্যের দায়িত্ব নিয়ে সিন্ডিকেট চালানো, এই রাজ্যের মানে যেসব ক্যান্ডিডেটরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের প্রতি তাদের মানবিকতা, এই রাজ্যের যোগ্য মেধার প্রতি তাদের কোনো মানবিকতার প্রদর্শন অন্তত বিগত 15 বছর ধরে আমি অন্তত দেখিনি। মুখ্যমন্ত্রী বলছেন আমরা তো চাকরি দিতে চাই, শিক্ষক নিয়োগ করতে চাই, স্কুল মডার্ন করতে চাই, কিন্তু বিরোধীরা বারবার নিয়োগের নামে কি কোর্টে কেস করে দিচ্ছে, যার কারণে আমরা করতে পারছি না। স্কুল মডার্নাইজেশনের জন্য আমি একটা তথ্য দিই। 2011 থেকে 2020 সাল পর্যন্ত কেন্দ্রীয় বরাদ্দ যেটা এসেছে, সেই কেন্দ্রীয় বরাদ্দের 40% তারা খরচা করতে পারেনি, টাকা ফেরত চলে গেছে। খরচাই করতে পারেনি, টাকা ফেরত চলে গেছে। আচ্ছা, বিভিন্ন কেন্দ্রীয় প্রজেক্টগুলোকে আটকে রাখা হয়েছে। স্কুলের সারা বছরের মেনটেনেন্সের জন্য একটা গ্রান্ট আসে। গত বছরে ঝুট ঝামেলা করে সেটা প্রথমে দেয়নি, অনেক আন্দোলন করে আমরা সেটাকে 50% আদায় করি। এই বছরে সেটাকে 25% করে দেওয়া হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান সামান্য 3000-4000 টাকাতে সারা বছর চলবে কিভাবে? তার ইলেকট্রিকের বিল আছে, তার মানে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়, ছাত্রছাত্রীদের বিভিন্ন কাজ, সেগুলো চলবে কিভাবে? উনি কোন মানে প্রতিষ্ঠানের উন্নতির কথা বলছেন? আমার নিজের যে বিদ্যালয় প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গাতে তদবির করে 14.5 লাখ টাকা স্যাংশন করানো হলো। বিশ্বাস করুন, জাস্ট 2 লাখ টাকার মতো কাজ করে বাকি টাকাটাকে মেনে নিয়ে চলে গেল। মানে সেভাবে বাস্তবিক বলছি যে মানে জাস্ট মেরে নিয়ে চলে গেছে। ওই টাকাটার মধ্যে আমরা জানি যে একটা 60% টাকা হচ্ছে কেন্দ্রীয় মানে প্রকল্পের সমগ্র শিক্ষা মিশনের টাকা ছিল। স্কুলের পরিকাঠামোগত জায়গাতে দুর্নীতি করাটা এখন এদের সব থেকে বড় ইনকামের জায়গা হয়ে গেছে। ছাত্রছাত্রীদের ড্রেস, জুতো, প্রত্যেকটা জায়গা থেকে কাটমানি খাচ্ছে। তো এরা আবার মানে কি করে শিক্ষা পরিকাঠামোর উন্নতির কথা বলে? হ্যাঁ, সে তো বটেই, সেটা তো ওই ছাড়া লোক পাবে কোথায়? একটা কথা আছে না যে এদের সবাই চোর, সুতরাং সে ছাড়া আবার লোক পাবেন কোথায়? ওটা তো হবে, ওটা তো বাদ দিন, ওটা নর্মাল একটা আর কি, ওটা না থাকাটাই অস্বাভাবিক। একটা শেষ প্রশ্ন করবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সমস্ত কিছু করেছি, তাহলে তিনি যেদিকে তাকাচ্ছেন সেদিকে নাকি তিনি সমস্ত কাজ করে দিয়েছেন, তাহলে বাকিটা কি আছে? আপনি কিছু বাকি দেখছেন? এই আজকে পেপারে বেরিয়েছে দেখুন, নির্বাচন কমিশন নাকি স্থায়ী কর্মচারী ছাড়া নির্বাচনের কাজ করানো যায় না। আমরা যে কথাগুলো রাজ্যের মানুষকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনাদের মৌলিক যে অধিকারগুলো রক্ষা করার, সেই অধিকারগুলো রক্ষা করতে গেলেও কিন্তু কর্মচারী নিয়োগ প্রয়োজন, সেটা না হলে হবে না। রাজ্য সরকার সেটা করছিল না। তার বাস্তবিক চিত্রটা দেখুন, মানে প্রথম সারির যেসব বাংলা দৈনিকগুলোতে সেগুলোতে ধারাবাহিকভাবে বেরোচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনের কাজ করানোর জন্য কর্মচারী খুঁজে পাচ্ছে না। কর্মচারী নেই, কর্মচারী খুঁজে পাচ্ছে না। তাহলে নিয়োগ যদি হবে, কর্মচারী নেই কেন হসপিটালগুলোতে আপনি আপনার পরিজনকে সরকারি হসপিটালে নিয়ে গেলে স্ট্রেচারটা তার পরিজনকে ঠেলতে হবে? কেন কোনো জায়গাতে কোনো হসপিটালে কোনো মানে রোগীকে ভর্তি রাখলে পরে তার পরিজনকে সেখানে থাকতে হবে আয়ার কাজ করার জন্য? কেন? এই কথাগুলোর উত্তর উনি দিন। আপনি স্বাস্থ্যের কথা বললেন, বলে আমার মনে পড়লো উনি দুবারে স্বাস্থ্যের কথা বলছেন, এসএসকে আমি উদাহরণ দিচ্ছি। বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামো বাংলা সেই কাঠামো একবার যান, বুঝতে পারবেন। ভিতরে ঢুকবেন, এসএসকেএমে ভিতরে ঢুকেছেন কিনা জানি না, ঢুকলে পরে বুঝতে পারবেন যে মনে হবে প্রাগৈতিহাসিক কালের একটা বিল্ডিং। নতুন যেসব বিল্ডিংগুলো হয়েছে সেগুলো তো ফাটল ধরেছে, অচিরেই সেগুলো মানে নষ্ট হবে আর কি। এরা মানে দুর্নীতির একদম চূড়ান্ত জায়গাতে পৌঁছে গেছে। একটা রাস্তা করছে, পিচ রাস্তা, সেই রাস্তাটা জাস্ট 6 মাস টিকছে।
6 মাস পরে আবার সেখানে মানে আপনার আমার করের টাকা বিনিয়োগ হবে, আবার সেখান থেকে কাটমানি হবে। পয়সাগুলো তো চলে যাচ্ছে। একটা পিচ রাস্তায় যদি 10 বছর টেকে, যেটা টেকার কথা, যত একটু ভালো করে সৎভাবে বানালে পরে, আমি বলছি যে 5 বছর পরে এই সড়কের জায়গাতে কোথায় সড়ক বানাবে সেটা খরচা করার মতো জায়গা পাবে না রাজ্য সরকার। একটাই দাবি, সরকারটাকে সৎ হতে হবে। দুর্নীতিটা সব থেকে বড় সমস্যা। এই দুর্নীতির সমস্যা যদি সমাধান হয়, পশ্চিমবঙ্গের মানুষ প্রকৃত অর্থেই হাসবে। এমন সরকার চাই যারা এই দুর্নীতিটাকে অন্তত কন্ট্রোল করবে।